হাই, একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা এবং এইচএসসি এক্সাম ক্যান্ডিডেট স্টুডেন্টরা তোমাদেরকে ক্লাসে নিউটনিয়ন বলবিদ্যা ক্লাসে তোমাদেরকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা দেখো নিউটনিয়ন বলবিদ্যার বোর্ডে আসা যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেই এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। এই কোশ্চেনগুলো সব বোর্ডে আসা এমসিকিউ। এই বোর্ডে আসা এমসিকিউ গুলো প্র্যাকটিস করলে তোমরা এইচএসসি পরীক্ষায় বিভিন্ন এডমিশন পরীক্ষায় এমসিকিউ গুলো কমন পাবা। তো আমরা তাহলে শুরু করি। 1 নাম্বার যে এমসিকিউটা আছে, দেখো এটা রাজশাহী বোর্ড 2015 সালে আসা একটা এমসিকিউ। তো এমসিকিউতে কি বলা আছে যে মহাকর্ষ বল কার্যকর হয় যে কণার বিনিময়ে। তো আমরা প্রথমে বলের একটু প্রকারভেদটা দেখে আসি। বলের প্রকারভেদ বল সাধারণত 4 প্রকার। 1, মহাকর্ষ বল। মহাকর্ষ বল 2, তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল 3, সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল নিউক্লিয় সবল নিউক্লিয় বল এবং 4 নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো এই যে 4 ধরনের বল আছে, 4 ধরনের বল 4টা ভিন্ন ভিন্ন কণার বিনিময়ের মাধ্যমে কার্যকর হয়। তো মহাকর্ষ বল কার্যকর হয় গ্রাভিটন নামক এক ধরনের কণার মাধ্যমে। গ্রাভিটন গ্রাভিটন কণার মাধ্যমে। তড়িৎচুম্বকীয় বল কার্যকর হয় ফোটন কণার মাধ্যমে। ফোটন কণার মাধ্যমে। সবল নিউক্লিয় বল কার্যকর হয় মেসন কণার মাধ্যমে। মেসন কণার মাধ্যমে। এবং দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয় বিটা কণা ও নিউট্রিনো কণার মাধ্যমে। বিটা কণা ও নিউট্রিনো কণার মাধ্যমে। তো এখন দেখো, তাহলে তোমরা এই এমসিকিউটা সমাধান করো যে মহাকর্ষ বল কার্যকর হয় যে কণার বিনিময়ে তাকে কি বলে? গ্রাভিটন, মেসন, ফোটন, পাইয়ন। তোমরা এই ছকটা বা এই 4টা বলের জন্য কণার একটা চার্ট করে লিখতে পারো, কারণ এটা তোমাদের মেডিকেল, ইউনিভার্সিটি এডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্টে এই অধ্যায়ের এই টপিকটা থেকে তোমাদের প্রশ্ন আসে। তাহলে 1 নাম্বার এমসিকিউ এর সমাধান অ্যান্সার হবে ক নাম্বারটা, গ্রাভিটন কণার মাধ্যমে। 2 নাম্বার এমসিকিউটা দেখো। 2 নাম্বার এমসিকিউ রাজশাহী বোর্ড 17 সালে এসেছিল। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে পরিবর্তনশীল বল অর্থাৎ বল যদি পরিবর্তন হয় তার মান ও দিক দুটিই পরিবর্তিত হতে পারে। তাহলে তোমাদের এখানকার অ্যান্সার আসবে গ নাম্বারটা, বলের মান ও দিক উভয়েরই পরিবর্তন হয়। অ্যান্সার আসবে গ নাম্বারটা, 2-এর গ। 3 নাম্বার এমসিকিউটা দেখো, বলা আছে যে সবল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী। এটা দেখো, কুমিল্লা বোর্ড 2021 সালে এসেছিল। ঠিক সেম প্রশ্নটাই আবার রাজশাহী বোর্ড 2022 সালে এসেছিল। তো আমরা প্রথমে যে আলোচনা করলাম, দেখো এই যে এই অংশটা এইখানে দেখো দেওয়া আছে। মহাকর্ষ বলের জন্য গ্রাভিটন, তড়িৎচুম্বকীয় বলের জন্য ফোটন, সবল নিউক্লিয় বলের জন্য মেসন, দুর্বল নিউক্লিয় বলের জন্য বিটা কণা ও নিউট্রিনো কণা। তাহলে এখন আমাদের দেখো তো 3 নাম্বার অ্যান্সারটা কি হবে, যে সবল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী? কি হবে? ক নাম্বারটা, মেসন। কারণ কি? গ্রাভিটন মহাকর্ষ বল, নিউট্রিনো দুর্বল নিউক্লিয় বল, আর মেসন হচ্ছে সবল নিউক্লিয় বল। ইলেকট্রন কোনো বলের জন্য দায়ী না। 4 নম্বর এমসিকিউটা দেখো, বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক? বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক? তো তার আগে আমরা একটু দেখো, আমরা জানি বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে যে ধর্মের উদ্ভব হয় তাকে বস্তুর ভরবেগ বলে। বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ধর্মের উদ্ভব হয় তাকে ভরবেগ বলে। ভরবেগ বলে। গতি জড়তা বস্তুর এই ভরবেগের সমানুপাতিক। গতি জড়তা বস্তুর ভরবেগের সমানুপাতিক। বস্তুর ভরবেগের সমানুপাতিক। তাহলে তোমাদের 4 নাম্বার এমসিকিউটার অ্যান্সার কি হবে? 4 নাম্বারের অ্যান্সার হবে গ, ভরবেগ। 5 নাম্বার এমসিকিউটা দেখো। 5 নাম্বার এমসিকিউ, এটা ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসা একটি প্রশ্ন। ইউরেনিয়াম
থোরিয়াম এসব মৌলিক পদার্থের তেজস্ক্রিয় ভাঙন ঘটে কোন বলের কারণে? ইউরেনিয়াম, থোরিয়াম। দুর্বল নিউক্লিয় বলের উদ্ভব হয় যখন কোনো নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গমন ঘটে। তাই ইউরেনিয়াম, থোরিয়াম এসব মৌলিক পদার্থের তেজস্ক্রিয় ভাঙন ঘটে দুর্বল নিউক্লিয় বলের কারণে। অ্যান্সার আসবে তোমাদের গ নাম্বারটা। গ নাম্বারটা হবে অ্যান্সার। 6 নম্বর এমসিকিউটা দেখো। সিলেট বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্ন। নিচের বন নিচের বলগুলোর মধ্যে কোনটি সবথেকে শক্তিশালী? তো আমাদের যে 4টা বল ছিল তার মধ্যে সবথেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে অ্যান্সার আসবে আমাদের খ নাম্বারটা, সবল নিউক্লিয় বল। খ নাম্বারটা আসবে অ্যান্সার, সবল নিউক্লিয় বল। এটা 7 নাম্বার হবে। হ্যাঁ, এখনই আমরা 6 নাম্বার ক্যালকুলেশন করলাম, 7 নাম্বার হবে। 7 নাম্বার এমসিকিউটা সিলেট বোর্ড 2015 সালে এসেছিল যে তড়িৎ চুম্বক বল কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য কার্যকর হয়? তো একটু আগে আমরা দেখলাম যে গ্রাভিটন কণা মহাকর্ষ বলের জন্য, মেসন কণা সবল নিউক্লিয় বলের জন্য, এবং ফোটন কণা ছিল কি তড়িৎচুম্বকীয় বলের জন্য। তাহলে আমাদের অ্যান্সার হবে কি ক নাম্বারটা। যারা তোমরা ওই 4টা বলের জন্য 4টা কণার নাম লিখে রাখছো তারা এখন এই এমসিকিউটা সহজেই পেরে যাবা। 8 নাম্বার এমসিকিউটা দেখো। কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের জন্য আমাদের হচ্ছে বোসন কণা। অ্যান্সার হবে 8 এর ঘ। 9 নাম্বার এমসিকিউটা দেখো। বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী? যশোর বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। তো আমরা দেখলাম বিটা ক্ষয় বা নিউট্রিনো বা বোসন কণার জন্য দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে খ নাম্বারটা, দুর্বল নিউক্লিয় বল। 10 নম্বর এমসিকিউটা দেখো। এটা দেখো কুমিল্লা বোর্ড 2015 সালে এসেছিল, ঠিক সেম প্রশ্নটাই সিলেট বোর্ড আবার 2021 সালে এসেছিল, এবং সেম প্রশ্নটাই দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল। তো তোমরা কি বুঝতে পারতেছো যে কেন তোমাদের বোর্ডের এমসিকিউ গুলো প্র্যাকটিস করা দরকার? দেখো বোর্ডের এমসিকিউ গুলো মাঝে মাঝেই রিপিট হয়, হুবহু রিপিট হয়, অথবা একটু জাস্ট মান চেঞ্জ করে দিয়ে রিপিট হয়, অথবা ওই টপিক থেকেই এমসিকিউ গুলো আসে। তাই তোমাদেরকে নিজেদের বোঝার জন্য, প্র্যাকটিস করার জন্য বোর্ডের এমসিকিউ গুলো আগে প্র্যাকটিস করতে হবে, দেন তোমরা অন্যগুলো প্র্যাকটিস করতে পারো। কেননা তোমাদের ওইরকম কিন্তু সময় হয় না এখানে। বলছে যে ভরবেগের মাত্রা কোনটি? তো আমরা আগে দেখি যে ভরবেগ কাকে বলে। ভরবেগ ভরবেগ ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগ পি ইকুয়াল টু ভর ইন্টু বেগ, অর্থাৎ পি ইকুয়াল টু এমভি। তো আমাদের মাত্রা বের করতে বলছে। আমরা জানি ভরের মাত্রা, এম এর মাত্রা হচ্ছে এম, আর বেগের মাত্রা হচ্ছে কি, বেগটাকে আগে মৌলিক রাশিতে পরিণত করতে হবে। তার মানে কি, বেগটাকে হচ্ছে সরণ বাই সময়ে প্রকাশ করতে পারি। এম ইন্টু সরণের মাত্রা এল, সময়ের মাত্রা ক্যাপিটাল টি। তাহলে আমাদের মাত্রা কি আসবে, এম এল টি, যেহেতু নিচে আছে উপরে নিয়ে আসলে টি ইনভার্স 1 আসবে। তাহলে অ্যান্সার দেখো তো কোনটা হবে, এম এল টি ইনভার্স 1। অ্যান্সার আসবে গ নাম্বারটা, এম এল টি ইনভার্স 1। 11 নাম্বার এমসিকিউটা দেখো। খুব অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য খুব বড় মানের বল যদি প্রযুক্ত হয় তাহলে তাকে কি বলে? এটাকে বলা হয় ঘাত বল। অ্যান্সার হবে তোমাদের ঘ নাম্বারটা, যে খুব অল্প সময়ের মধ্যে যদি খুব বড় মানের বল প্রযুক্ত হয় তাহলে তাকে ঘাত বল বলে। এটা তোমাদের ঘাত বলের যে ডেফিনেশন আছে সেখানেই দেওয়া আছে, যে অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। তো তোমাদের এইখানে কিন্তু একটু পার্থক্য আছে, ঘাত বল আর হচ্ছে বলের ঘাতের মধ্যে। ঘাত বল আর একটা আছে হচ্ছে কি বলের ঘাত। বলের ঘাত দুইটা কিন্তু আলাদা আলাদা টার্ম। এখানে যদি বলের ঘাত দিত তাহলে কিন্তু তোমাদের একটু কনফিউশন হইতো যে ঘাত বল হবে নাকি বলের ঘাত হবে। তো আমরা পরের এমসিকিউ গুলোতে বলের ঘাত নিয়ে বিস্তারিত আলোচনা করব। 12 নম্বর এমসিকিউটা দেখো। এটা হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্ন, যে বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সামান্য? বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সামান্য? তো আমাদেরকে প্রথমেই
বলের ঘাত কাকে বলে এটা একটু জানতে হবে। বলের ঘাত হচ্ছে বলের ঘাত কোনো বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। কোনো বল কোনো বল ও বলের ক্রিয়াকালের ক্রিয়াকালের গুণফলকে গুণফলকে বলের ঘাত বলে। বলের ঘাত বলে। অর্থাৎ বলের ঘাতকে যদি জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড ইকুয়াল টু আসে আমাদের এফ টি। আচ্ছা, এটাকে যদি আমরা ভেক্টর রূপে প্রকাশ করি, জেড ভেক্টর ইকুয়াল টু আসবে আমাদের এফ ভেক্টর ক্রস টি। এটা হচ্ছে ভেক্টর রূপ, বলের ঘাতের ভেক্টর রূপ। ভেক্টর রূপ, এটা হচ্ছে বলের ঘাতের ভেক্টর রূপ। এখন দেখো বলের ঘাত বা জেড ইকুয়াল টু, আমরা যদি এফ এর জায়গায় মান বসাই দেই এখানে, তো এফ এর সমীকরণ আসে কি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি ইন্টু টি। এখান থেকে যদি আমরা টি টি কেটে দেই তাহলে দেখো কি পাই, এম ভি মাইনাস এম ইউ। অর্থাৎ বলের ঘাত জেড ইকুয়াল টু বলের ঘাত জেড ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। অর্থাৎ দেখো শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ইকুয়াল টু লেখা যায় কি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। আদি ভরবেগ, তো শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ এটাকে কি বলে, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগকে এটাকে বলা হয় ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন পরিবর্তন এটা যেহেতু রৈখিক ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে কি রৈখিক ভরবেগের পরিবর্তন। দেখো রৈখিক ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে রৈখিক ভরবেগের পরিবর্তন। তাহলে তোমাদের কি আসবে যে বলের ঘাত কোন রাশির সাংখ্যিক মানের সমতুল্য, রৈখিক ভরবেগের সাংখ্যিক মানের সমতুল্য হবে। তাহলে তোমাদের অ্যান্সার আসবে কি কৌণিক ভরবেগের পরিবর্তন না, খ নাম্বার দেখো রৈখিক ভরবেগের পরিবর্তন, তার মানে অ্যান্সার আসবে তোমাদের খ নাম্বার। 13 নাম্বার এমসিকিউটা দেখো, যে বলছে কি বলের ঘাত জেড এর একক কোনটি, সিলেট বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। তো আমরা একটু আগে বের করলাম যে বলের ঘাত জেড ইকুয়াল টু এফ টি। তো এখানে যদি আমরা এফ এর একক বসাই দেই, এফ এর একক হচ্ছে নিউটন আর টি এর একক হচ্ছে সেকেন্ড, তাহলে আমাদের আসবে কি নিউটন সেকেন্ড। অ্যান্সার আসবে ঘ নাম্বারটা, 13 ঘ। অ্যান্সার আসবে 13 নম্বরের ঘ, যে বলের ঘাতের একক নিউটন সেকেন্ড। আচ্ছা, আমরা তাহলে এখন পরের এমসিকিউ এ যাই। দেখো 14 নম্বর এমসিকিউ, এটা দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড দুই বোর্ডেই 23 সালে এসেছিল, যে নিচের কোনটি বলের ঘাতের মাত্রা। এর আগে আমরা কি বের করলাম বলের ঘাতের একক, এখন আমাদের কি বের করতে হবে বলের ঘাতের মাত্রা। তো বলের ঘাত জেড ইকুয়াল টু আমরা কি পাইছি এফ টি। তো আমাদেরকে বলের মাত্রা বের করতে হবে। তো আমরা যদি প্রথমে বলের মাত্রাটা এদিকে বের করে রাখি, আমরা জানি বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। ত্বরণকে আবার মৌলিক রাশিতে প্রকাশ করতে হবে, মাত্রা বের করার জন্য মৌলিক রাশিতে প্রকাশ করা লাগে। তাহলে এম ইন্টু এ হচ্ছে কি ত্বরণ, অর্থাৎ বেগ বাই সময়। আবার দেখো এখানে বেগটা মৌলিক রাশি না, এজন্য বেগটাকে মৌলিক রাশিতে প্রকাশ করতে হবে, সরণ বাই সময় ইন্টু আগের একটা সময়। তাহলে মাত্রা যদি আমরা মৌলিক রাশির মাত্রাগুলো বসাই, ভরের একক মাত্রা এম, এস দূরত্বের এক মাত্রা এল, আর টি মাত্রা সময়ের মাত্রা টি। যেহেতু নিচে টি আছে দুইটা, উপরে আসলে কি হবে টি ইনভার্স টু। তাহলে আমরা যদি এখানে এফ এর মাত্রা বসাই দেই এম এল টি ইনভার্স টু, এবং এই টি এর মাত্রা যদি বসাই দেই টি, তাহলে আমাদের এখানে দেখো এম এল টি ইনভার্স টু আর হচ্ছে টি টু দি পাওয়ার ওয়ান, এটা ক্যালকুলেশন করলে আমাদের থাকবে টি, শুধু টি। তাহলে অ্যান্সার কোনটা আসবে দেখো তো, আচ্ছা শুধু টি না, টি ইনভার্স ওয়ান, যেহেতু এখানে এসছে মাইনাস টু দুইটা আর এখানে শুধু ওয়ান আছে, হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে টি ইনভার্স ওয়ান আসবে। তাহলে আমাদের অ্যান্সার আসবে এম এল টি ইনভার্স ওয়ান, এম এল টি ইনভার্স ওয়ান, অর্থাৎ খ নাম্বারটা। এখন 15 নাম্বার এমসিকিউটা দেখো, 15 নাম্বার এমসিকিউ একটা উদ্দীপক দেওয়া আছে,
বলা আছে যে বস্তুসমূহ সমত্বরণে গতিশীল, অর্থাৎ সমত্বরণ, তাদের একটা সমত্বরণ থাকবে। ধরলাম সেই সমত্বরণটা আমরা এ, এই দিক বরাবর সমত্বরণ এ আছে। 15 কেজি ভরের বস্তুর উপর কার্যকর বল F3। দেখো এখানে 15 কেজি ভর কোনটা? এইটা, এই বস্তুটা, এই যে এটা হচ্ছে 15 কেজি ভরের বস্তু। এই বস্তুর উপর যদি F3 বল প্রয়োগ করা হয় তাহলে F3 বলের মান নির্ণয় করো। তো আমাদেরকে এখানে F1 বলের মান দেওয়া আছে। দেখো F1 বল বলতে প্রথম বস্তু 5 কেজি ভরের বস্তু, 10 কেজি ভরের বস্তু, এটাকে যদি আমরা M1 ধরি, এটাকে যদি M2 আর এটাকে যদি M3 ধরি, তাহলে কিন্তু এই যে F1 বলটা তিনটা বলের উপরই কার্যকর আছে। তাহলে আমাদের বল F1 ইকুয়াল টু কত আসবে? F1 ইকুয়াল টু বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তার মানে কি ভর আসবে আমাদের M1 প্লাস M2 প্লাস M3, যেহেতু F1 টা দেখো শেষে আছে, মানে সবার তিনটার উপরই কার্যকর, ইন্টু ত্বরণ এ। তো আমাদের এখানে যেহেতু ত্বরণের মানটা নাই, ত্বরণের মানটা প্রথমে শুধু বের করে দিতে হবে। তার মানে কি, সুতরাং A ইকুয়াল টু F1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। এখন যদি মান বসাই দেই 150 নিউটন ডিভাইডেড বাই 5 যোগ 10 যোগ 15, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত পাবো? ক্যালকুলেশন করলে পাবো 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন F3 বল আমাদেরকে বের করতে হবে। আমরা জানি বল কি? বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, ত্বরণ। তো F3 শুধু 15 কেজি ভরের উপর ক্রিয়াশীল, তার মানে F3 ইকুয়াল টু আসবে আমাদের M3 ইন্টু M3-রও ত্বরণ কিন্তু এ হচ্ছে তিনটা বস্তুর ত্বরণ, এই জন্য এখানে শুধু এ। এখন যদি বসাই দেই M3-র মান 15 কেজি ইন্টু এর মান পাইলাম আমরা 5, তাহলে হচ্ছে 5 15 75 এত নিউটন। তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসবে? 75 নিউটন, অর্থাৎ খ নাম্বারটা আসবে আমাদের অ্যান্সার। 15-র অ্যান্সার হবে খ। 16 নাম্বার এমসিকিউটা দেখো। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017 সালে আসা একটা প্রশ্ন। বলছে কি 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 40 মিটার পার সেকেন্ড বেগে আসছিল। একজন খেলোয়াড় বলটিকে 0.2 সেকেন্ডে থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত? আচ্ছা, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল ধরি আমরা এফ, এফ এর মানটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল, তার মানে বল ভর এম হবে কত? 0.25 কেজি। ক্রিকেট বল 40 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে এসেছিল, তার মানে কি এখানে আমাদের বেগ দেওয়া আছে ভি, 40 মিটার সেকেন্ড ইনভার্স 1। একজন খেলোয়াড় বলটিকে টি সেকেন্ডে, অর্থাৎ এখানে সময় টি ইকুয়াল টু দেওয়া আছে 0.2 সেকেন্ড। তো আমরা এটা বলের ঘাতের সূত্র দিয়ে বের করতে পারি, যেহেতু থামিয়ে দিছে, দেখো থামিয়ে দিছে। আচ্ছা, ইউ না, এটা ভি না, এটা হচ্ছে ইউ, আদি বেগ যেহেতু ইউ, যেহেতু বলটা থামিয়ে দিছে তার মানে কি শেষ বেগ ভি ইকুয়াল টু এখানে আসবে 0। তো আমরা জানি বলের ঘাত, বলের ঘাত জেড ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন ডেল এম ভি, বা বলের ঘাত জেড ইকুয়াল টু আবার কি ছিল? জেড ইকুয়াল টু বল ইন্টু সময়। আবার ভরবেগ ডেল এম ভি ইকুয়াল টু হচ্ছে কি? এম ভি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ এম ইউ। এটা হচ্ছে ভরবেগের সূত্র, আর এটা হচ্ছে বলের ঘাতের সূত্র। আর বল এবং বলের ঘাত এবং ভরবেগের এটা হচ্ছে সমন্বয় সূত্র। তো আমরা এখন এই মানগুলো এখানে যদি বসাই দেই তাহলে জেড এর জায়গায় কি পাবো? এফ টি ইকুয়াল টু এম ভি এর জায়গায় ডেল এম ভি এর জায়গায় যদি বসাই দেই এম ভি মাইনাস এম ইউ, এম ইউ। এখন যদি দেখো আমাদেরকে কি এফ এর মান বের করতে হবে, তার মানে এফটাকে এই দিকে রেখে বাকিটা টিটাকে ওই দিকে নিয়ে যাব, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এখন যদি মান বসাই দেই, দেখো ভি এর মান 0, তার মানে কি এম 0.25 ইন্টু 0 মাইনাস 0.25 ইন্টু ইউ এর মান কত? 40 মিটার সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ 40 ডিভাইডেড বাই টি এর মান কত? 0.2 সেকেন্ড, 0.2 সেকেন্ড।
তো এটাকে যদি আমরা এইদিকে একটু ক্যালকুলেশন করি তাহলে এফ ইকুয়াল টু কত আসবে, এই অংশটা টোটালটা 0, তার মানে 0. দেখো মাইনাস কিন্তু একটা সামনে আছে, তার মানে -0.25 ইন্টু 40 ডিভাইডেড বাই 0.2। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন আসবে -50 নিউটন। দেখো মাইনাস আসার কারণ কি, এই যে সামনে কিন্তু মাইনাস চিহ্ন আছে, এখানে দেখো তোমার অ্যান্সার কিন্তু -50ও দেওয়া আছে আবার +50ও দেওয়া আছে, তাই তোমাকে এই অঙ্কটা একটু সাবধানে করতে হবে। তাহলে অ্যান্সার আসবে আমাদের কোনটা, ঘ নাম্বারটা। গ নাম্বারটা কিন্তু নয়, অ্যান্সার আসবে ঘ নাম্বার, গ নাম্বার না। 17 নাম্বার এমসিকিউটা একটু দেখো। 17 নাম্বার এমসিকিউটা যশোর বোর্ড 2021 সালে এসেছিল, কিন্তু তারও আগে আবার বরিশাল বোর্ড 2017 সালে এসেছিল। বরিশাল বোর্ড 17-র এমসিকিউটাই যশোর বোর্ড 2021 সালে একবারে হুবহু কপি করে তুলে দিছে। হ্যাঁ, এই জন্য তোমাদের বোর্ডের এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে। দেখো কি বলা আছে, যে বলের ঘাতের একক নিম্নের কোন রাশির এককের অনুরূপ হবে। তো বলের ঘাত ইকুয়াল টু আমরা কি পাইছিলাম, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন। তার মানে কি, বলের ঘাতের একক যা ভরবেগের পরিবর্তনের এককতা সমান। এই জন্য আমাদের 17 নম্বরটার এমসিকিউটার অ্যান্সার আসবে খ নাম্বার, ভরবেগ। পরের এমসিকিউটাতে যাই। দেখো এটা হচ্ছে 18 নাম্বার এমসিকিউ। ঢাকা বোর্ড 2016 সালে একবার এসেছিল, সেটাই আবার ঢাকা বোর্ড 2022 সালে এসেছে, সেটাই আবার রাজশাহী বোর্ড 2023 সালে এসেছে। কত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এবং বারবার রিপিট হয় এই ধরনের এমসিকিউ গুলো। যে বলছে যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত। দেখো একটা বল যদি সামনের দিকে ক্রিয়া করে, তার প্রতিক্রিয়া বল ঠিক পিছনের দিকে ক্রিয়া করবে, তো তাদের মধ্যবর্তী কোণ কত হয়, 180 ডিগ্রি। অনেক সহজ একটা বেসিক, নিউটনের সূত্র অনুযায়ী কি F1 সমান মাইনাস, নিউটনের সূত্র হচ্ছে F সমান -F, অর্থাৎ যেহেতু মাইনাস চিহ্ন তাহলে তাদের পরস্পর কি বিপরীতমুখী, একটা এইদিকে আর একটা এইদিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে অ্যান্সার আমাদের 18-র কোনটা হবে, 18-র অ্যান্সার হবে গ নাম্বারটা 180। 19 নাম্বার এমসিকিউটা একটু দেখো। 19 নাম্বার এমসিকিউ, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল। হ্যাঁ, কি বলা আছে দেখো, একটি নল থেকে 2 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে পানি বের হয়ে একটি দেওয়ালকে আঘাত করছে। তার মানে কি, আদি বেগ ইউ কত, 2 মিটার সেকেন্ড ইনভার্স 1। নলের প্রস্থচ্ছেদ, আচ্ছা নলের প্রস্থচ্ছেদ দেওয়া আছে, প্রস্থচ্ছেদকে যদি আমরা এ ধরি, নলের প্রস্থচ্ছেদ এ দেওয়া আছে, নলের প্রস্থচ্ছেদ। ধরা যাক পানি দেওয়াল থেকে ফিরে আসছে না, অর্থাৎ তার শেষ বেগ নাই, শেষ বেগ ইকুয়াল টু হচ্ছে 0। দেওয়ালের উপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করছে, কত, এফ বল। সেই এফ বলের মানটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা আমরা যদি একটু সিনারিটা কল্পনা করি, দেখো এটা একটা হচ্ছে কি দেওয়াল, এটা একটা দেওয়াল, এইখানে একটা নল আছে, এই যে নল, নল তো নল থেকে পানি এই যে দেওয়ালে গিয়ে আঘাত করতেছে। ধরো এই যে তোমাদের নলটা থেকে দেওয়ালের দূরত্বটা এল দূরত্বে দেওয়া আছে। হ্যাঁ, তো তার আদিবেগ কত ছিল, আদিবেগ ছিল ইউ বেগে, এই যে এদিক বরাবর যে একটা বেগ ছিল সেটা হচ্ছে কি ইউ বেগে দেওয়ালে গিয়ে ধাক্কা লাগতেছে, কিন্তু কোনো আর ফিরতি বেগ আসতেছে না। তার মানে কি ইউ ইকুয়াল ভি ইকুয়াল টু 0, যেহেতু কি তার এই দিক বরাবর কোনো বেগ নাই, এজন্য কি তার শেষ বেগ ভি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদেরকে বলের ঘাতের সূত্র ইউজ করে এমসিকিউটা সমাধান করতে হবে। তো আমরা জানি বলের ঘাত z ইকুয়াল টু এফ টি ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন, অর্থাৎ ডেল এম ভি, ভরবেগের পরিবর্তন। বা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এফ টি ইকুয়াল টু ডেল এম ভি, এখানে যেহেতু শেষ বেগ 0, তার মানে কি ডেল এম ভি ইকুয়াল টু আসবে শুধু এম ইউ,
এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে বলের মানটা বের করতে চাই এফ ইকুয়াল টু, তাহলে কি আসবে এম ভি ডিভাইডেড বাই টি। কিন্তু দেখো তো তোমাদের এই অঙ্কের মধ্যে কি কোথাও টি দেওয়া আছে? টি দেওয়া নাই। তার মানে এখান থেকে তোমাকে একটু বের করতে হবে। আমরা জানি দূরত্ব, আচ্ছা দূরত্বটাকে যদি এস ধরি, এস ইকুয়াল টু ভিটি, বা টি ইকুয়াল টু তখন কি আসে এস বাই ভি। এখানে এসটাকে আমরা এল দ্বারা প্রকাশ করছি, তার মানে সময় আমাদের আসবে টি ইকুয়াল টু এল বাই ভি। এটা হচ্ছে টি এর সমীকরণ, এখানে বসাই দিতে পারবো। আচ্ছা, এখানে আরো একটা জিনিস দেখো দেওয়া নাই, সেটা হচ্ছে কি এম এর মান, অর্থাৎ পানির ভর কতটুকু দেওয়া নাই। তো আমরা জানি ভর এম ইকুয়াল টু, একটা সূত্র আছে, ভর এম ইকুয়াল টু হচ্ছে রো এ এল, অর্থাৎ কতটুকু দূরত্ব, এ হচ্ছে পানির প্রস্থচ্ছেদ, আর হচ্ছে রো হচ্ছে ঘনত্ব। তো এখন যদি আমরা এগুলো মানগুলো এখানে বসাই দেই তাহলে কি আসবে দেখো তো, রো এ এল ভি ডিভাইডেড বাই টি এর জন্য সমীকরণ কি পাইছি এল ডিভাইডেড বাই ভি। দেখো এল এল কাটা যাবে, ভি নিচ থেকে উপরে যাবে অর্থাৎ ভি স্কয়ার হবে, তার মানে সমীকরণ আসবে আমাদের রো এ ভি স্কয়ার, অর্থাৎ বল এফ ইকুয়াল টু রো এ ভি স্কয়ার। এটা আমাদের সমীকরণ আসলো। এই সমীকরণের মধ্যে যদি আমরা মানটা বসাই দিই এখন, তাহলে এফ ইকুয়াল টু কত আসবে দেখো, রো এর মান পানির ঘনত্ব, পানির ঘনত্ব রো ইকুয়াল টু 1000, পানির ঘনত্ব রো ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। অন্য কোনো পদার্থের কথা বললে কিন্তু ঘনত্বটা চেঞ্জ হইতো। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে বসাবো 1000 ইন্টু এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 0.03 মিটার স্কোয়ার, আর বেগ ভি দেওয়া আছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো এটা আমরা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে আসবে 120 নিউটন, যেহেতু এফ এফ এর একক হচ্ছে নিউটন, 120 নিউটন। তাহলে আমাদের অ্যান্সার আসবে ক খ গ ঘ, ঘ নাম্বারটা 120 নিউটন। এখন 20 নাম্বার এমসিকিউটা দেখো, তিনটি সমমানের বল একটি বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থার সৃষ্টি করলে তাদের অন্তর্ভুক্ত কোণের অনুপাত কত? ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসা প্রশ্ন। তো তোমরা যারা স্থিতিবিদ্যা করছো তারা লামির সূত্রটা নিশ্চয়ই দেখেছো, যে লামির সূত্র অনুযায়ী তিনটা বল যদি পরস্পর সাম্য অবস্থায় ক্রিয়া করে, দেখো এইরকম ভাবে যদি সাম্য অবস্থায় পরস্পর তিনটা বল ক্রিয়া করে, তিনটা বল যদি সাম্য অবস্থায় ক্রিয়া করে তাহলে তাদের মধ্যবর্তী কোণগুলো কত হয়? 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। লামির সূত্র অনুযায়ী স্থিতিবিদ্যাতে এটা ছিল। তো এইখানে যেহেতু কি বল তিনটির অনুপাত বের করতে বলছে, কোণের অনুপাত, তার মানে কত আসবে 120 অনুপাত 120 ডিগ্রি অনুপাত 120 ডিগ্রি, এটা। তাহলে অ্যান্সার আসবে তোমাদের ক নাম্বারটা। অথবা যারা ভেক্টর অধ্যায়টা করছো, ভেক্টর যারা করছো তারা এটা সহজে বুঝতে পারবা। 21 নাম্বার এমসিকিউটা দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে, অর্থাৎ লাস্ট যে এইচএসসি পরীক্ষা হইল সেই এইচএসসি পরীক্ষার এটা এসেছিল, যে একটি গাড়ি 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 সমবেগে চলছে, নিচের কোনটি সত্য? অর্থাৎ একটা বস্তু কখন সমবেগে চলে? যখন তার উপর প্রযুক্ত বল থাকে না। একটা বস্তু, ধরো এটা একটা বস্তু একটা রাস্তার উপর সমবেগে চলতেছে, সমবেগ, সমবেগে চলতেছে। কখন সমবেগ চলবে? যখন তার কি প্রযুক্ত বল কার্যকর হবে না। প্রযুক্ত, প্রযুক্ত বল না, কার্যকর বল, কার্যকর বল শূন্য, যখন কার্যকর বল শূন্য। তো কার্যকর বল শূন্য কখন হবে? যদি এর উপর একটা বল প্রযুক্ত করা হয়। আমরা জানি কি প্রযুক্ত বল ইকুয়াল টু কার্যকর বল প্লাস এর যদি কোনো ঘর্ষণ বল বা কোনো কিছু থাকে সেটা, প্লাস ঘর্ষণ বল। আচ্ছা দেখো, এখানে কার্যকর বল এই দিকে ক্রিয়া করবে, আর প্রযুক্ত বল মানে ঘর্ষণ বল এই দিকে ক্রিয়া করবে। তার মানে কি কার্যকর বল, এটাকে যদি আমরা এফ ধরি আর ঘর্ষণ বলকে কি এফ কে ধরি, আচ্ছা তাহলে তাদের কি মাইনাস আসবে। আচ্ছা,
প্রযুক্ত বল যদি শূন্য হয়, দেখো প্রযুক্ত বল বলছে কি, আমরা যদি শূন্য ধরি মোট প্রযুক্ত বলটা, দেখো এখানে অত ব্যাখ্যা লাগবে না। যদি তোমার ঘর্ষণ বল গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান হয়, তাহলে কি কোনো বল কার্যকর থাকবে না? কোনো বল কার্যকর না থাকলে বস্তুটা সমবেগে চলতে থাকবে, সমবেগে চলতে থাকবে। তাহলে তোমাদের এখানে অ্যান্সার হবে খ নাম্বারটা, যে গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান। এখন যদি আমরা 22 নাম্বার এমসিকিউটা দেখি, দেখো এটা কিন্তু বরিশাল বোর্ড 2024 সালে এসেছিল, লাস্ট এসেছিল বরিশাল বোর্ডে। এমসিকিউটা কিন্তু একটু পেঁচানো আকারে ছিল, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল Ft ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস টি প্লাস টু হলে টি আই অর্থাৎ ইনিশিয়াল সময় 1 সেকেন্ড হতে টি এ ফাইনাল টি 2 সেকেন্ড সময়ের মধ্যে প্রযুক্ত বলের ঘাত বের করতে বলছে। আচ্ছা, আমরা জানি বলের ঘাত z ইকুয়াল টু এফ টি, বল ইন্টু সময়। কিন্তু এইখানে দেখো একটা ইনিশিয়াল সময় দেওয়া আছে আর একটা হচ্ছে ফাইনাল সময় দেওয়া আছে, একটা লিমিট করে দেওয়া আছে, ইনিশিয়াল লিমিট ফাইনাল লিমিট। তাই এই অঙ্কটা করার জন্য, প্রযুক্ত বলের ঘাত বের করার জন্য আমাদেরকে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে হবে টি ইনিশিয়াল টি ফাইনাল লিমিটের মধ্যে, অর্থাৎ এখানে আসবে আমাদের হচ্ছে কি ডেল টি, টি ডিটি এখানে আসবে। আচ্ছা, এখন যদি এখানেও আমাদের ওই ইন্টিগ্রেশনটাই আসবে, টি ইনিশিয়াল টি ফাইনাল। তো আমরা যদি এই ইন্টিগ্রেশনটা করি, তাহলে দেখো এফ যেহেতু, এফ এর মান হচ্ছে কি, এফ টি যদি মান বসায় দেই, ইন্টিগ্রেশন টি আই টি ফাইনাল টি এফ, এফ এর মান হচ্ছে টি স্কোয়ার প্লাস টি প্লাস টু, এখানে সাথে আসবে dt। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে দেখো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এই যে এটা হচ্ছে তার সূত্র, এই সূত্রের ফরম্যাটে আছে। এই সূত্রের ফরম্যাটে থাকলে কি হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এটা হচ্ছে সূত্র। তো আমরা এই সূত্র অনুযায়ী যদি ক্যালকুলেশন করি, দেখো টি স্কোয়ার আছে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এখানে ক্যালকুলেশন করলে আসবে টি টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান। আচ্ছা, পরেরটাতে এসে টি টু দি পাওয়ার ওয়ান আছে, কোনো কিছু নাই মানে ওয়ান আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টি টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস, তো ধ্রুবকের অন্তরীকরণ করলে একটা এক্স চলে আসে, তো এখানেও তাই একটা কি চলে আসবে, আমাদের টি চলে আসবে। তাহলে এটা কি আসবে, টু টি। আচ্ছা, এখানে আমাদের যদি লিমিট দেওয়া না থাকতো কাজ এতটুকুই শেষ হইতো, কিন্তু এখানে লিমিট দেওয়া আছে, তাই এখানে আমাদের লিমিটটাও বসাইতে হবে, ইনিশিয়াল টি ফাইনাল। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে পাবো কি টি কিউব ডিভাইডেড বাই থ্রি প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস টু টি, আর লিমিট হচ্ছে টি ইনিশিয়াল টু টি ফাইনাল। আমরা যদি এই দিকে একটু ক্যালকুলেশন করি, অর্থাৎ টি এর মানগুলো যদি বসাই দেই, তাহলে দেখো টি এর মান, এখানে একটু জায়গা লাগবে, হ্যাঁ, টি এর মান বসাই দেওয়ার জন্য। প্রথমে টি ফাইনালের মান বসাই দিবে, অর্থাৎ টি টু, অর্থাৎ টি এর মান টু, টি এফ এর মানটা প্রথমে বসাই দিতে হবে, টু কিউব ডিভাইডেড বাই থ্রি প্লাস টু স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস টু ইন্টু টু, এটা এটা হচ্ছে কি ফাইনাল লিমিট। এরপর কি করতে হয়, মাইনাস ইনিশিয়াল লিমিটের মান বসাই দিতে হয়। ইনিশিয়াল লিমিটের মান যদি বসাই দেই, তাহলে ইনিশিয়াল লিমিট কত, ওয়ান, টি এর মান ওয়ান, তার মানে ওয়ান কিউব ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস টু ইন্টু ওয়ান। এখন যদি এটা আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি বা এমনিতে হাতে ক্যালকুলেশন করি, আচ্ছা হাতে ক্যালকুলেশন করতে সময় লাগবে, এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করতে হবে, কারণ এমসিকিউতে তো তোমরা ওই রকম পারবা না। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসবে 36 ডিভাইডেড বাই 5, 36 ডিভাইডেড বাই 5। তো এটাকে একটু ক্যালকুলেশন করলে কি, 5 6 5 7 35, অর্থাৎ 7 পয়েন্ট, দেখো এটা একবারে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে এটা আমাদের অ্যান্সার আসে 5.83, 5.83।
5.83 এত নিউটন সেকেন্ড, যেহেতু বলের ঘাতের একক নিউটন সেকেন্ড, তাহলে এটার আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 5.83 খ নম্বর। 23 নম্বর এমসিকিউটা দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2015 সালে আসা একটা এমসিকিউ। স্থির অবস্থান থেকে অর্থাৎ আদিবেগ ইউ ইকুয়াল টু জিরো, আদিবেগ ইউ ইকুয়াল টু জিরো যেহেতু স্থির অবস্থানের কথা বলছে, 100 কেজি ভরের একটি গাড়ি অর্থাৎ গাড়ির ভর এম 100 কেজি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি বলতে থিটা হচ্ছে 30 ডিগ্রি, 20 মিটার দূরত্বে একটি আনত তল বেয়ে নামছে। 20 মিটার দূরত্বের একটি আনত তল, অর্থাৎ যে আনত তল থাকবে তার দূরত্ব হবে 20 মিটার। এস ইকুয়াল টু আমরা 20 মিটার ধরতে পারি। গাড়ির বেগটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা যদি একটু চিত্রটা অঙ্কন করি, দেখো চিত্রটা অঙ্কন করলে এরকম হবে। এই যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ অর্থাৎ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি কোণ করে একটা তল, সেই তল বেয়ে একটা বস্তু নামতেছে। এই যে একটা বস্তু, এই বস্তুটা নিচের দিকে নামতেছে, যেটা বস্তুর ভর 100 কেজি, বস্তুটার ভর 100 কেজি, অর্থাৎ এটা তার কি এম এর মান। সে কত বেগে এই তল বরাবর নামতেছে সেটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো দেখো, আমরা যদি প্রথমে এই বস্তুটার ক্ষেত্রে, আচ্ছা এটা একটা সমকোণী ত্রিভুজের কথা যদি চিন্তা করি, এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এইটা হবে কত ডিগ্রি আমাদের? 60 ডিগ্রি। আমরা জানি বস্তুর অভিকর্ষজ ত্বরণ খাড়া নিচের দিকে ক্রিয়া করে, অর্থাৎ mg যে বলটা এটা এদিক বরাবর ক্রিয়া করতেছে। তো এই বল বরাবর সে নামতেছে না, এই বলের এই দিক বরাবর উপাংশ বরাবর সে নামতেছে। তার মানে কি এইটার mg যেহেতু যার সাথে কোণ তার থিতা cos থিতা আসে, তার মানে mg এর এই দিক বরাবর উপাংশ হবে mg cos থিতা অর্থাৎ cos 60 ডিগ্রি। এই বল বরাবর সে নিচের দিকে নামতেছে, এটা তার হচ্ছে কি এফ, এই বল বরাবর নিচের দিকে নামতেছে। আর এই যে সরণ, এই যে এতটুক দূরত্ব, এই দূরত্বটা কত দেওয়া আছে দেখো, ইজ ইকুয়াল টু 20 মিটার, এটা টোটাল দূরত্বটা 20 মিটার। আর তার আদি বেগ ইউ ইকুয়াল টু কত ছিল? 0। তার শেষ বেগ ভি ইকুয়াল টু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা আবার জানি বল এফ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে বলের সূত্র। তো আমরা যদি বলের এই দিক থেকে যে পাওয়া সূত্র অর্থাৎ এম জি কস 60 ডিগ্রির মানটা বসাই দেই, তাহলে এম জি কস 60 ডিগ্রি ইকুয়াল টু এম ভি স্কোয়ার মাইনাস এম ইউ স্কোয়ার। হ্যাঁ, এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার মাইনাস এম ইউ স্কোয়ার। ইউ স্কোয়ারের মান যেহেতু 0, তার মানে আমাদের এখানে শুধু থাকবে কি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো এইখানে এই সূত্রটা হচ্ছে কি এম ভি স্কোয়ার মাইনাস এম ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s, এইটা সূত্র। এখানে হচ্ছে থাকবে শুধু 2s। দেখো এই দিকের এম এই দিকের এম কাটা দেওয়া যায়, তো আমাদেরকে বের করতে হবে কার মান? ভি এর মান। তার মানে কি ভি স্কোয়ার ইকুয়াল টু 2s টা ওই দিকে যাবে, 2s জি cos 60 ডিগ্রি। তাহলে আমাদের শুধু ভি ইকুয়াল টু কি আসবে? রুট ওভার 2sg cos 60 ডিগ্রি। এখন যদি আমরা মানগুলো বসাই দেই তাহলে কি আসবে? ভি ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু এস এর মান 20 ইন্টু জি এর মান 9.8 ইন্টু cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, 2 কাটা যাবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ভি ইকুয়াল টু আসবে আমাদের 14 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমাদের অ্যান্সার হবে 14 মিটার সেকেন্ড ইনভার্স 1 খ নম্বরটা। 24 নম্বর এমসিকিউটা দেখো, ময়মনসিংহ বোর্ড 24 সালে আসা একটা প্রশ্ন, যে এইচ থেকে ভূমিতে পড়ার ক্ষেত্রে শেষ বেগ ভি হলে প্রয়োজনীয় সময় নিচের কোনটি? এইচ উচ্চতা থেকে ভূমিতে পড়ার ক্ষেত্রে আদি বেগ ইউ ইকুয়াল টু আমরা পাবো 0, উচ্চতা এইচ এবং বেগ হচ্ছে ভি।
আর প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু হোয়াট আমাদেরকে বের করতে বলছে সমীকরণ। তো আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জি টি, বা এখানে ভি ইকুয়াল টু ইউ এর মান যেহেতু 0 বসাইলে শুধু পাবো আমরা কি জিটি, বা এখান থেকে যদি আমরা টি এর মান বের করতে চাই টি ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই জি, এটাই হবে আমাদের অ্যান্সার, টি ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই জি। অ্যান্সার আসবে টি ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই জি, অর্থাৎ গ নাম্বারটা, 24-এর গ। 25 নাম্বার এমসিকিউ, যশোর বোর্ড 2024 সালে এসেছিল এটা। হ্যাঁ, একটি বস্তুর উপর 600 নিউটন বল অর্থাৎ এফ এর মান 600 নিউটন বল 1 মিনিট ক্রিয়া করে অর্থাৎ টি এর মান 1 মিনিট। ভরবেগের পরিবর্তন কত? আমরা জানি ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু বলের ঘাত, বলের ঘাত, বা ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি। এফ ইন্টু টি এর মান যদি বসাই দেই 600 ইন্টু টি, 1 মিনিট, কিন্তু টি এর এসআই একক কি সেকেন্ড, তার মানে কি আমাদেরকে মিনিটটাকে সেকেন্ড করাই নিতে হবে, সেকেন্ড করাই নিলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে এখানে বসাইতে হবে 60 সেকেন্ড। ক্যালকুলেশন করলে এটা আমরা পাবো 3.6 গুণন 10 টু দি পাওয়ার 4। ভরবেগের একক হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, তাহলে আমাদের অ্যান্সার আসবে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, ক নাম্বারটা। 25-এর অ্যান্সার আসবে ক নাম্বারটা। 26 নাম্বার এমসিকিউটা দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে আসা একটা এমসিকিউ, ঢাকা বোর্ড 2024 সালে আসা এমসিকিউ। কি বলা আছে? 10 গ্রাম ভরের একটি বস্তু অর্থাৎ এম দেওয়া আছে 10 গ্রাম ভরের একটি বল 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ তার বেগ ইউ ইকুয়াল টু 100 মিটার পার সেকেন্ড বেগে একটি উলম্ব দেওয়ালের আনুভূমিকভাবে আঘাত করে একই বেগে ফিরে আসে। দেওয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত, অর্থাৎ বলের ঘাত আমাদেরকে জেড বের করতে বলা হয়েছে। তো আমরা যদি একটু সিনারিটা দেখি, দেখো এটা হচ্ছে একটা দেওয়াল, একটা বল এই বরাবর গেল, ঠিক সেম এই দিক বরাবর ইউ বেগ নিয়ে যাচ্ছে, ঠিক আবার একই বেগ বরাবর দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতেছে ভি বেগে। তাহলে আমরা যদি ইউ এর দিকটা কি ধনাত্মক ধরি, ইউ এরটা থেকে যদি ধনাত্মক দিক ধরি তাহলে ভি এরটা হবে আমাদের ঋণাত্মক দিক, কিন্তু একই বেগের কথা বলা থাকার কারণে ইউ এর মানটা হবে আমাদের কত 100 সেন্টিমিটার পার সেকেন্ড, আর ভি এর মান হবে মাইনাস 100 সেন্টিমিটার পার সেকেন্ড। ভর দেওয়া আছে এম ইকুয়াল টু 10 গ্রাম, বের করতে বলা হয়েছে বলের ঘাত। আমরা জানি বলের ঘাত জেড ইকুয়াল টু ভর বেগের পরিবর্তন, অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ, বা জেড ইকুয়াল টু এম যদি কমন, আচ্ছা এম এর মান যদি বসাই দেই 10 ইন্টু ভি এর মান হচ্ছে মাইনাস 100, মাইনাস এম এর মান 10 ইন্টু ইউ এর মান 100, ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস 2000। যেহেতু এখানে সব সিজিএস এককে দেওয়া আছে তাই সিজিএস এককে বলের একক হচ্ছে ডাইন আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, ডাইন সেকেন্ড, এটা আসবে অ্যান্সার। এখানে মাইনাস বলতে বোঝাচ্ছে যে দিকটা ভি যেদিকে সেই দিকে। তো আমরা যদি এখান থেকে শুধু মানটা নেই তাহলে মানটা পাবো হচ্ছে 2000 ডাইন সেকেন্ড। আমাদের অ্যান্সার কোনটা আসবে? আমাদের অ্যান্সার আসবে ঘ নাম্বারটা 2000। 27 নাম্বার এমসিকিউটাতে যদি আমরা যাই, এখন কি দেওয়া আছে দেখো 27 নাম্বার এমসিকিউটাতে
কোনো বস্তুর উপর একই সময়ে একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি শূন্য হয় তবে কি কি স্থির থাকবে? সিলেট বোর্ড 2024 সালে আসা। ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুর উপরে একটা বল, দুইটা বল, তিনটা বল, চারটা বল, তিনটা বল, চারটা বল, ডট 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 আরো বল আছে, কিন্তু হচ্ছে তাদের কি, দেখো তো লব্ধি শূন্য। লব্ধি শূন্য হলে বস্তুটা এখানে স্থির থাকবে, তার মানে কি বস্তু স্থির। তো একটা স্থির বস্তুর কি কোনো কিছু গতিশীল থাকতে পারে? থাকতে পারে না। তার মানে কি তার ত্বরণও কি স্থির থাকবে, গতিশক্তিও স্থির থাকবে, ভরবেগও স্থির থাকবে। তার মানে অ্যান্সার আসবে আমাদের ঘ, 1 2 3, ঘ নাম্বারটা 1 2 ও 3। 28 নম্বর এমসিকিউটা যদি এখন আমরা যাই, বলের ঘাত হচ্ছে, দেখো এটা রাজশাহী বোর্ড 17 সালে এসেছে, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড 2022 সালে এসেছে প্রশ্নটা। যে বলের ঘাত হচ্ছে, আমরা বলের ঘাত জেড ইকুয়াল টু এফ টি পাইছি, যে কি বলের ঘাত ইকুয়াল টু বল ইন্টু বলের ক্রিয়াকালের গুণফল, তার মানে 1 নম্বরটা সঠিক। আবার 2 নম্বর কি, জেড ইকুয়াল টু আমরা পাইছি কি এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের সমান। 3 নম্বর অপশনে দেখো দেওয়া আছে ভরবেগের পরিবর্তনের হার, এখানে কিন্তু হার নাই, তার মানে 3 নম্বর অপশনটা হবে না। তার মানে তোমাদের 28-এর অ্যান্সার আসবে 1 ও 2। 1 ও 2 কোথায় দেওয়া আছে? ক নাম্বারে দেওয়া আছে, তার মানে তোমাদের অ্যান্সার হবে এটার ক নাম্বারটা। এখন দেখো একটা নিচের উদ্দীপকটি পড়ো এবং 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্ন। দেখো কি দেওয়া আছে, যে 1500 কেজি ভরের একটি গাড়ি, অর্থাৎ ভর এম ইকুয়াল টু 1500 কেজি, 400 নিউটন ঘর্ষণ বল যুক্ত, অর্থাৎ এফ কে ট্রাকশন বল 400 নিউটন, রাস্তায় 5 মিটার সেকেন্ড ইনভার্স টু সমত্বরণে, অর্থাৎ সমত্বরণ এ ইকুয়াল টু 5 মিটার সেকেন্ড ইনভার্স টু দেওয়া আছে। 29 নম্বর প্রশ্নে বলা আছে গাড়িটির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত? আমরা জানি প্রযুক্ত বল ইকুয়াল টু কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। প্রযুক্ত বল কে যদি এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ ইকুয়াল টু কার্যকর বলকে যদি আমরা F1 দ্বারা প্রকাশ করি প্লাস ঘর্ষণ বলকে এফ কে দ্বারা প্রকাশ করা হয়, তখন সূত্র আসে আমাদের এফ ইকুয়াল টু F1 প্লাস এফ কে, প্রযুক্ত বল ইকুয়াল টু কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। তো আমাদের এফ এর মান বের করতে হবে। কার্যকর বল, অর্থাৎ কার্যকর বল হচ্ছে কি বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, তার মানে এম এ, আর প্লাস ঘর্ষণ বল দেওয়া আছে 400 নিউটন। এখানে যদি আমরা এম এর মানটা বসাই দেই 1500 ইন্টু এ এর মান হচ্ছে 5 প্লাস 400, ক্যালকুলেশন করলে আসবে আমাদের 7900 এত নিউটন। কিন্তু তোমাদের অপশনে দেখো সবগুলোতে কি কিলো নিউটন দিয়ে দেওয়া আছে, তার মানে এটাকে আবার কিলো নিউটনে প্রকাশ করতে হবে 1000 দ্বারা ভাগ করে। তো 1000 দ্বারা ভাগ করলে আমরা পাবো 7.9 কিলো নিউটন। অ্যান্সার আসবে আমাদের ঘ নাম্বারটা, 7-এর ঘ আসবে আমাদের অ্যান্সার। 30 নম্বর এমসিকিউটা দেখো, উদ্দীপকের গাড়িটি যদি ত্বরণে না চলে ধ্রুব বেগে চলে তবে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল বনাম সময় লিখচিত্র হবে কোনটা? প্রযুক্ত বল বনাম সময় লিখচিত্র। যেহেতু ত্বরণ নাই, আমরা জানি যদি ত্বরণ না থাকলে বলটা কি ধ্রুব বল হয়, ধ্রুব বল। যদি ত্বরণ না থাকে তাহলে সে বলটা হয় ধ্রুব বল, অর্থাৎ সময় যতই বাড়ানো হোক না কেন বলের কোনো পরিবর্তন হবে না। তার মানে কি, দেখো তোমাদের এইরকম যে এই দিক বরাবর যদি সময় টি হয় আর এই দিক বরাবর যদি বল এফ হয়, তো সময় বাড়ানোর সাথে সাথেও বলের মান কোনো বাড়বে না। বলের মান প্রাথমিক অবস্থায় যদি 5 থাকে, 0 সেকেন্ডে যদি 5 থাকে বা 1 সেকেন্ডে যদি 5 থাকে, ওই 5ই ধ্রুবক অবস্থায় থাকবে। মানে তোমাদের অ্যান্সার আসবে ক নাম্বারটা।
নিচের অংশটি পড়ো এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও। ১০ নিউটন বল ২ কেজি ভরের স্থির বস্তুর উপর ক্রিয়া করে এবং ৪ সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল। এখানে ঘর্ষণ বল উপেক্ষা করা হয়েছে, ঘর্ষণ বল কিন্তু নাই, এখানে ঘর্ষণ বল এফ কে এখানে টোটালি বাদ। এটা যশোর বোর্ড ২১ সালে আসা প্রশ্ন। ১০ নিউটন বল অর্থাৎ এফ দেওয়া আছে ১০ নিউটন, বস্তুর ভর এম ইকুয়াল টু ২ কেজি এবং ক্রিয়া টি ইকুয়াল টু ৪ সেকেন্ড। ৩১ নম্বরে বলা হয়েছে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুটি সুষম মন্দনে চলে, সুষম বেগে চলে, ত্বরণে চলে, কিছুই হয় না। আমরা জানি বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তু কি সুষম বেগে চলে, বস্তু সুষম বেগে চলে, সুষম বেগে চলে। যদি বল অফ করে দেওয়া হয় সেক্ষেত্রে সুষম বেগে চলে, এই জন্য তোমাদের ৩১-এর অ্যান্সারটা হবে খ, সুষম বেগে চলে। এখন ৩২ নম্বর এমসিকিউ দেখো, উদ্দীপকের প্রথম ৪ সেকেন্ডের জন্য কোন লেখচিত্রটি সঠিক? ক দেওয়া আছে সময় ও স্মরণের লেখচিত্র, এটাতে যেহেতু কোনো কিছুই নাই তার মানে ক নম্বর অপশনটা হবে না। খ নম্বরে দেওয়া আছে সময় ও বেগ এর লেখচিত্র। আচ্ছা, এটা ৪ সেকেন্ডের পরের জন্য প্রযোজ্য, যখন আর বল প্রয়োগ করা হয় না তখন হচ্ছে কি সুষম বেগে চলে, এটা অ্যান্সার হবে না, এটাও হবে না। আচ্ছা, যেহেতু প্রথম ৪ সেকেন্ডে একটা বল প্রয়োগ করা হইতো ১০ নিউটন বল, একটা সমান মানের বল প্রয়োগ করা ছিল, সমান মানের বল, সমান মানের বল কিন্তু প্রথম ৪ সেকেন্ডে ক্রিয়াশীল ছিল, এই জন্য প্রথম ৪ সেকেন্ডে বস্তুটা কি সমত্বরণে চলবে, সমত্বরণে চলবে, সমত্বরণে চলবে। তাই আমরা যদি প্রথম ৪ সেকেন্ডের কথা চিন্তা করি, এদিক বরাবর যদি সময়, এদিক বরাবর যদি ত্বরণ অঙ্কন করি, প্রথম ৪ সেকেন্ডের জন্য সমত্বরণে চলবে বস্তুটা। তাহলে অ্যান্সার হবে আমাদের ঘ নম্বর। ৩৩ নম্বর এমসিকিউটা দেখো, নিউটনের গতির তৃতীয় সূত্রের উদাহরণ কোনটি? নিউটনের গতির তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে, অর্থাৎ এফ সমান সমান মাইনাস এফ। তার মানে দেখো, যদি ঘোড়া টানা হয় তাহলে পিছনের দিকে একটা বল অনুভব, বন্দুকের গুলি ছোড়া হলে একটা পশ্চাৎ বেগ থাকবে, একটা সম্মুখ বেগ থাকবে, মহাশূন্যের গতিশীল মহাকাশ যান, তিনটাতেই নিউটনের গতিসূত্রের তৃতীয় সূত্র প্রযোজ্য। অ্যান্সার হবে ৩৩-এর ঘ। ৩৪ নাম্বার দেখো, ভরবেগের ভ্রামকের মাত্রা কোনটি? ভরবেগের ভ্রামকের মাত্রা, আচ্ছা, আমরা জানি ভরবেগের ভ্রামক, ভরবেগের ভ্রামক এল ইকুয়াল টু ব্যাসার্ধ ভেক্টর আর ইন্টু রৈখিক ভরবেগ, এটাকে বলা হয় ভরবেগের ভ্রামক। এটার আমাদের মাত্রা বের করতে বলছে, তার মানে আমাদের কি এটার মাত্রা জানা রাখবে। তো আমরা যদি ভেক্টর রূপে না লিখে স্কেলার রূপে লিখি আর ইন্টু পি, ভরবেগ, ভরবেগ হচ্ছে কি ভর ইন্টু বেগ, আর এর ব্যাসার্ধ ভেক্টরের মাত্রা হচ্ছে বা দূরত্বের মাত্রা এল, ভরের মাত্রা এম, ইন্টু বেগের মাত্রা, বেগ যেহেতু মৌলিক রাশি না, বেগটাকে আগে মৌলিক রাশিতে প্রকাশ করলে স্মরণ ইন্টু সময়, এল এম ঠিক থাকলো, ইন্টু স্মরণের মাত্রা এল, টি এর মাত্রা টি ইনভার্স, হওয়ার কারণ কি টিটা নিচে আছে, সময়ের মাত্রা হচ্ছে টি, টিটা নিচে আছে, উপরে আসলে হবে টি ইনভার্স। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান। দেখো এই যে এল আর এল গুণ করে টি স্কোয়ার এল স্কোয়ার, এম এম আর টি ইনভার্স ওয়ান দেওয়া আছে। তাহলে তোমাদের ৩৪ নম্বরের অ্যান্সারটা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, অর্থাৎ গ নাম্বারটা এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, গ নাম্বারটা হবে তোমাদের অ্যান্সার ৩৪-এর। ৩৫ নাম্বার এমসিকিউটা দেখো, কোনটি অসংরক্ষণশীল বল? এটা মুখস্থ প্রশ্ন, সিলেট বোর্ড ১৫ সালে একবার এসেছিল এমসিকিউটা, ওই এমসিকিউটাই আবার দেখো যশোর বোর্ড ২০২১ সালে এসেছে। আদর্শ স্প্রিং এর বল সংরক্ষণশীল বল, চৌম্বক বল সংরক্ষণশীল বল, তড়িৎচুম্বক বল সংরক্ষণশীল বল, ঘর্ষণ বল সংরক্ষণশীল বল না। তার মানে কি তোমাদের অ্যান্সারে যেহেতু চাইছে কোনটি অসংরক্ষণশীল বল, যেহেতু ঘর্ষণ বল সংরক্ষণশীল বল না, তাই মানে কি এটা অসংরক্ষণশীল বল। অ্যান্সার হবে তোমাদের ঘ নাম্বারটা।
36 নম্বর এমসিকিউটা দেখো। একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে যখন, আচ্ছা লিফটের ক্ষেত্রে দুইটা আছে, যখন এ ত্বরণ নিয়ে এ ত্বরণ নিয়ে যদি লিফট উপরে উঠে, যদি লিফট উপরে উঠে তাহলে আমাদের ওজন ডাব্লিউ ইকুয়াল টু হয় এমজি প্লাস এম এ যদি উপরে উঠে। আচ্ছা, আর যদি এ ত্বরণ নিয়ে নিচে নামে, এ ত্বরণ নিয়ে নিচে নামে, যদি এ ত্বরণ নিয়ে নিচে নামে সেক্ষেত্রে বস্তুর ওজন ডাব্লিউ ইকুয়াল টু হয় এমজি মাইনাস এম এ। এখন দেখো যদি সে উপরে উঠে সেক্ষেত্রে জি ত্বরণ নিয়েও যদি উপরে উঠে সেক্ষেত্রে আমরা ডাব্লিউ ইকুয়াল টু এম জি প্লাস কিছু একটা মান পাবো, অর্থাৎ এটা শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই এমসিকিউটাতে দেখো যদি সে জি ত্বরণ নিয়ে নামতে থাকে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি মাইনাস এম জি, সেক্ষেত্রে তার ওজন কত হবে? জিরো। অর্থাৎ সে যদি জি ত্বরণ নিয়ে নিচে নামে, জি ত্বরণ নিয়ে যদি নিচে নামে তাহলে কি তার ত্বরণ বস্তুর ওজনটা শূন্য হবে। তার মানে 36-এর অ্যান্সার হবে ঘ নাম্বারটা। 36-এর অ্যান্সার হবে ঘ নাম্বার। একটা উদ্দীপক দেওয়া আছে যে নিচের অনুচ্ছেদটি পড়ো, 37 ও 38 নং প্রশ্নের উত্তর দাও। একটি ভারী বস্তুর ভর অপর একটি হালকা বস্তুর ভরের দ্বিগুণ, বস্তু দুটির ভরবেগ সমান, হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত বের করো। আচ্ছা, আমরা ধরি হালকা বস্তু এম ওয়ান। আচ্ছা, আমরা ধরি এখানে ক্যালকুলেশন যদি করি, ধরি হালকা বস্তুর ভরবেগ, হালকা বস্তুর ভরবেগ ভরবেগ পি ওয়ান আর ভারী বস্তুর ভরবেগ পি টু। আমাদের সত্যমতে বলছে কি পি ওয়ান সমান পি টু, যেহেতু কি দুটি বস্তুর ভরবেগ সমান বলছে, তার কি পি ওয়ান সমান পি টু। আচ্ছা, আমরা ধরি যে ভারী বস্তু, আচ্ছা আমরা ধরি হালকা বস্তুর ভর এম। তো হালকা বস্তুর দ্বিগুণ ভর কার? ভারী বস্তুর। তার মানে কি ভারী বস্তুর ভর আমাদের হবে কত? টু এম। ভারী বস্তুর ভর হবে টু এম। ভারী বস্তুর ভর টু এম। আচ্ছা, ধরি হালকা বস্তুর বেগ ভি ওয়ান আর ভারী বস্তুর বেগ ভি টু। তাহলে আমরা যদি এখন পি ওয়ান পি টু এর জায়গায় মানগুলো বসাই দেই তাহলে ভরবেগ ইন্টু কি ভর ইন্টু বেগ, অর্থাৎ এম ভি ওয়ান ইকুয়াল টু পাবো আমরা টু এম ভি টু। দেখো এম এম কাটা যাবে, তো আমাদের কি হালকা বস্তু ও ভারী বস্তুর বেগের অনুপাত বের করতে হবে, অর্থাৎ ভি ওয়ান অনুপাত ভি টু বের করতে হবে। তাই ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু যদি এইদিকে রাখি, এদিকে থাকে কি টু বাই ওয়ান, তার মানে অনুপাত করলে ভি ওয়ান অনুপাত ভি টু ইকুয়াল টু হবে টু ইস টু ওয়ান। দেখো এখানে হালকা ও ভারী যেহেতু বলছে এই জন্য আসলে আমাদের অ্যান্সার টু ইস টু ওয়ান, অর্থাৎ খ নাম্বারটা। এই প্রশ্নটাই যদি আবার বলতো যে ভারী ইন্টু হালকা, তখন কি ভি টু, তখন আসতো কি ভি টু অনুপাত ভি ওয়ান, এটা অনুপাতটা উল্টায় যাইতো, তখন আসতো ওয়ান ইস টু টু। তার মানে কি এটা যদি একটু চেঞ্জ করে দেয় সেটা তোমাদেরকে একটু বুঝতে হবে এমসিকিউটা। এখন 38 নাম্বার এমসিকিউটা দেখো, ভারী ও হালকা বস্তুর গতিশক্তির অনুপাত কত? তো আমরা ভারী ও হালকা বস্তুর গতিশক্তির অনুপাত বের করতে গেলে হালকা বস্তুর গতিশক্তিটাকে আমরা ই ওয়ান ধরি আর ভারী বস্তুর গতিশক্তিটাকে আমরা ই টু ধরি। আচ্ছা, আমরা জানি গতিশক্তি ই কে ইকুয়াল টু টু ই স্কোয়ার, টু ইন্টু ভরবেগ স্কোয়ার ডিভাইডেড বাই আসে আমাদের ই স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। এটা হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র আসে। তো আমাদের ই ওয়ান এর জন্য তাহলে কি আসবে? ই ওয়ান এর জন্য ই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু এম
আর ই টু যদি বের করতে চাই, ই টু ইকুয়াল টু আসবে কি, পি টু স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু টু এম। যেহেতু আমাদের এখানে কি ভারী বস্তুর ভর টোয়াইস এম, এখন যদি আমরা অনুপাত বের করি ই ওয়ান, আচ্ছা আমরা ই টু অনুপাত আমাদের ই ওয়ান বের করতে হবে। কারণ কি দেখো, ভারী বস্তুর অনুপাত হালকা বস্তুর অনুপাত, ভারী বস্তু আগে হালকা বস্তু পরে দেওয়া আছে। ই টু অনুপাত ই ওয়ান বের করতে হলে আমাদেরকে ই টু স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো টু টু গুণ করলে এখানে কত পাবো আমরা, ফোর এম। আর নিচে থাকবে হচ্ছে পি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। এম এম কাটা যাবে, টু দ্বারা এখানে কাটলে এটা থাকবে হচ্ছে টু, তাহলে বা ই টু ডিভাইডেড বাই ই ওয়ান ইকুয়াল টু আমরা পাবো ই টু স্কোয়ার ডিভাইডেড বাই ই টু স্কোয়ার ডিভাইডেড বাই টু পি ওয়ান স্কোয়ার। এখন যেহেতু পি ওয়ান সমান পি টু যদি আমরা এখানে বসাই দেই, তার মানে কি পাবো, পি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু পি ওয়ান স্কোয়ার, পি ওয়ান স্কোয়ার পি ওয়ান স্কোয়ার কাটা গেলে আমাদের ই টু ডিভাইডেড বাই ই ওয়ান ইকুয়াল টু থাকে টু ডিভাইডেড বাই, আচ্ছা টু ডিভাইডেড বাই না, ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়াল টু হয় কত, ওয়ান ইস টু টু। অ্যান্সার আসবে ওয়ান ইস টু টু। অ্যান্সার আসবে খ নম্বরটা, 38-এর খ, ওয়ান ইস টু টু। পরে দেখো নিচের তথ্যটি থেকে 29 ও 40 নং প্রশ্নের উত্তর দাও। কি দেওয়া আছে, উদ্দীপক 3 কেজি ভরের একটি বন্দুক থেকে, অর্থাৎ বন্দুকের ভর এম যদি ধরি 3 কেজি, এবং 5 গ্রাম ভরের একটি বুলেট, অর্থাৎ বুলেটের ভর স্মল এম ইকুয়াল টু 5 গ্রাম 150 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল, অর্থাৎ বুলেটের বেগ স্মল ভি ইকুয়াল টু 150 মিটার পার সেকেন্ড। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পিছনের দিকে ধাক্কা দিল। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23 সালে আসা প্রশ্ন। 39 নম্বরে বলেছে যে বন্দুকের আদি ভরবেগ কত। আচ্ছা, আদি অবস্থানে আদি অবস্থানে বেগ যেহেতু জিরো, তার মানে কি আদি অবস্থানে ভরবেগও কত হবে, তার ভরবেগও জিরো হবে। তার মানে 39 নম্বরের অ্যান্সার হবে, আচ্ছা দেখো ভরবেগ এখানে কিন্তু এককগুলো আবার চেঞ্জ করে দেওয়া আছে, সবগুলোই জিরো দেওয়া আছে কিন্তু একক চেঞ্জ করে দেওয়া আছে। তো আমরা জানি ভরবেগের একক কি, ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। মানে কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান হবে। এই যে শেষের অপশনটা একক মিলানোর জন্য শেষেরটা আমাদের হবে অ্যান্সার। 40 নাম্বার এমসিকিউটা এখন দেখো, বন্দুকটির কত বেগে পেছনের দিকে সরে আসবে। আমরা জানি পশ্চাৎ বেগের জন্য সূত্র, পশ্চাৎ বেগের জন্য সূত্র, পশ্চাৎ বেগ ক্যাপিটাল ভি ইকুয়াল টু মাইনাস এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। এখন যদি আমরা মান বসাই দেই, তাহলে পশ্চাৎ বেগ ভি ইকুয়াল টু পাবো মাইনাস এম এর মান কত, দেখো স্মল এম এর মান 3 গ্রাম, গ্রামটাকে কেজিতে প্রকাশ করতে হবে। যদি কেজিতে প্রকাশ করি তাহলে দেখো 5 ডিভাইডেড বাই 1000, অর্থাৎ 0.005 এত কেজি আসবে স্মল এম এর মান। এখানে বসাই 0.005 ইন্টু বেগ, ভি এর মান হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, 150 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ক্যাপিটাল এম এর মান 3। এটা ক্যালকুলেশন করলে ভি ইকুয়াল টু আসবে মাইনাস 0.25 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। তাহলে তোমাদের অ্যান্সার কত হবে, 40 নম্বরের মাইনাস আসে কিন্তু দেখো মাইনাস 0.25 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। আচ্ছা মাইনাস দ্বারা বোঝায় পিছনের দিক, পিছন দিকের, মাইনাস দ্বারা বোঝায় পশ্চাৎ দিক, পশ্চাৎ দিক। যেহেতু এখানে পিছনের কথা বলা আছে তাই এখানে আর মাইনাস অ্যান্সার নাই। যদি শুধু বলতো যে বন্দুকটি কত বেগে সরে আসবে বা বন্দুকটির বেগ কত হবে, তখন কিন্তু মাইনাস সহ অপশনে দেওয়া থাকতো, পিছনে কথাটা বলা থাকার কারণে মাইনাস অপশন দেওয়া নাই। তাহলে তোমাদের অ্যান্সারে শুধু আসবে মানটা, অর্থাৎ 0.25। 40-এর অ্যান্সার হবে তোমাদের খ নাম্বারটা। 41 নাম্বার এমসিকিউটা দেখো, দিনাজপুর বোর্ড 2017 সালে আসা একটা কোশ্চেন, যে কৌণিক ভরবেগ হলো
আচ্ছা, আমরা জানি কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর ক্রস গুণফল বা ভেক্টর গুণফল রৈখিক ভরবেগ। তাহলে তোমাদের অ্যান্সার কোনটা আসবে? অ্যান্সার আসবে ক নাম্বারটা, ব্যাসার্ধ ভেক্টর ইন্টু রৈখিক ভরবেগের ভেক্টর গুণফল। ক্রস গুণফল বলতে ভেক্টর গুণফল বোঝায়। অ্যান্সার আসবে ক, 41-এর অ্যান্সার ক। 42 নাম্বার এমসিকিউ দেখো। কুমিল্লা বোর্ড 2017 সালে আসা একটা এমসিকিউ, যে 2 গ্রাম ভরের একটি বন্দুকে 10 সেন্টিমিটার একটি সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে, বস্তুটির জড়তার ভ্রামক কত? আমরা জানি বস্তুর জড়তার ভ্রামক আই, জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, অর্থাৎ ভর ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। তার মানে আই ইকুয়াল টু আসবে, ভর কত দেওয়া আছে 2 গ্রাম, গ্রামটাকে কেজিতে প্রকাশ করতে হবে। কেজিতে প্রকাশ করলে 2 গ্রামের জায়গায় পাবো 0 পয়েন্ট, আচ্ছা 2 গ্রাম ইকুয়াল টু দেখো 2 ডিভাইডেড বাই 1000 কেজি, এটা ক্যালকুলেশন করলে পাবো 0.002 কেজি। তার মানে এখানে বসাইতে হবে এম এর মান 0.002 কেজি ইন্টু আর এর মান সেন্টিমিটারে দেওয়া আছে, মিটারে প্রকাশ করতে হবে। আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার সমান 10 ডিভাইডেড বাই 100, এত মিটার সমান 0.1 মিটার। তাহলে এখানে বসাইতে হবে 0.1 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে এখন এই মানটা আমরা পাবো 0.00002 কেজি মিটার স্কোয়ার। অ্যান্সার তাহলে কোনটা আসবে? অ্যান্সার আসবে ক নাম্বারটা, 0.00 মানে 4টা 0 তারপর 2। 42-এর অ্যান্সার হবে ক। 44 নাম্বার এমসিকিউ দেখো। ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন, যে বলের ঘাত দ্বারা কি বোঝায়? এটা আমরা আগেই করেছি। বলের ঘাত দ্বারা কি রৈখিক ভরবেগের পরিবর্তন, এটা তোমরা আগেই অলরেডি ইতিমধ্যে দেখে ফেলেছো। তার মানে এটা তোমাদের এখন পারার কথা, আরেকটার ব্যাখ্যাতে আমি গেলাম না। এখন তোমাদের 45 নম্বর প্রশ্নে আসো। একটি চাকার ভর এম দেওয়া আছে 10 কেজি, চক্রগতির ব্যাসার্ধ কে দেওয়া আছে 0.5 মিটার, জড়তার ভ্রামক আই বের করতে বলছে। তো আমরা জানি জড়তার ভ্রামক আই ইকুয়াল টু ভর ইন্টু চক্রগতির ব্যাসার্ধ স্কোয়ার। তো আমাদের যেহেতু আই বের করতে বলছে, তাহলে আই এর মানটা আমরা বের করি। এম এর মান 10, এর মান 0.5 হোল স্কয়ার, ক্যালকুলেশন করলে 2.5 কেজি মিটার স্কয়ার। 45-এর তাহলে অ্যান্সার কোনটা আসবে? 2.5, গ নাম্বার আছে, তোমার অ্যান্সার আসবে গ নাম্বারটা, 2.5 কেজি মিটার স্কয়ার। 46 নাম্বার এমসিকিউ। 46 নাম্বার এমসিকিউটা কি? কুমিল্লা বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন, যে নিজের অক্ষের চতুর্দিকে ঘূর্ণমান একটি চোঙের ভর এম দেওয়া আছে 5 কেজি, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই দেওয়া আছে 0.1 কেজি মিটার স্কয়ার 2, ঘূর্ণমান চোঙের ব্যাসার্ধ কত? আমরা জানি নিজ অক্ষের সাপেক্ষে যদি একটা চোঙ হয়, চোঙের যেহেতু নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণমানের ক্ষেত্রে জড়তার ভ্রামক আই ইকুয়াল টু আসে সূত্র হাফ এম আর স্কোয়ার। তো এখানে তোমাকে হচ্ছে চোঙটির ব্যাসার্ধ বের করতে বলছে, চোঙটির ব্যাসার্ধ কত এই আর এর মানটা বের করতে বলা আছে। ভর এম দেওয়া আছে, আই দেওয়া আছে, এম দেওয়া আছে, আর বের করতে বলা হয়েছে। তার মানে আমাদের আর ইকুয়াল টু কত আসবে? 2i ডিভাইডেড বাই এম তার রুট। ক্যালকুলেশন করলে √2 ইন্টু আই এর মান 0.1 ডিভাইডেড বাই এম এর মান 5, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 0.2, আর এর একক মিটার, ব্যাসার্ধের একক মিটার।
0.2 মিটার। 46-এর অ্যান্সার আসবে 0.2 মিটার, অর্থাৎ গ নাম্বারটা, এই গ নাম্বারটা। 47 নম্বর এমসিকিউ দেখো, কুমিল্লা বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, সাইকেলের চাকা, এটা হচ্ছে কি সাইকেলের আমাদের চাকা। আচ্ছা, সাইকেলটাই একটু অঙ্কন করি। ধরলাম এটা আমাদের সাইকেল। আচ্ছা, ভালো হয়ে নেই সাইকেলটা, তারপরে আমরা জাস্ট বোঝার জন্য, এটা হচ্ছে কি সাইকেল। এই সাইকেল দেখো, সাইকেল কি চায় সামনের দিকে যাওয়ার জন্য, আর ঘর্ষণ বল কি করে তাকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। তাহলে সাইকেলের চাকার দিক কি সামনের দিকে, আর ঘর্ষণের দিক বিপরীত দিকে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত দেখো তো, মধ্যবর্তী কোণ যদি দুই পয়েন্টটাকে আমরা একসাথে করি, তাহলে মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। তাহলে 47-এর আমাদের অ্যান্সার কোনটা হবে? 47-এর অ্যান্সার হবে গ। 48 নম্বর এমসিকিউ দেখো, কৌণিক ভরবেগের একক কোনটি? আচ্ছা, কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু ব্যাসার্ধ ভেক্টর আর ইন্টু রৈখিক ভরবেগ পি। ব্যাসার্ধ ভেক্টরের একক হচ্ছে এল, আর কৌণিক ভরবেগের একক চাইছে, মাত্রা না, হ্যাঁ মাত্রা না, একক। ব্যাসার্ধ ভেক্টরের একক হচ্ছে মিটার, আর রৈখিক ভরবেগের একক কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। তাহলে 48-এর অ্যান্সার হবে ক নাম্বারটা, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। 49 নাম্বার এমসিকিউ, কোথায় এসেছে? দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছিল, যে রৈখিক ভরবেগ ও কৌণিক ভরবেগের সম্পর্ক কি? আমরা জানি রৈখিক ভরবেগ ভি ইকুয়াল টু ওমেগা, কৌণিক বেগ ক্রস গুণফল ব্যাসার্ধ ভেক্টর আর, এটা। তো এটার সাথে যদি আমরা তুলনা করি, তাহলে 49-এর আমাদের অ্যান্সার আসবে, দেখো ওমেগাটাকে এখানে ডাব্লিউ লেখা হয়েছে, টাইপিং এর ক্ষেত্রে ওমেগা লেখাটা একটু কঠিন, তো এই জন্য ডাব্লিউ দিয়ে বোঝানো হয়েছে এখানে, হ্যাঁ। তাহলে ঘ নাম্বার পাবেন। 50 নাম্বার এমসিকিউ, আজকে এই ক্লাসে এই 50টাই এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, নেক্সট ক্লাসে আর বাকি 50টা এমসিকিউ প্র্যাকটিস করব। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যেন পরের ক্লাসটা তোমরা সবার আগেই পেয়ে যাও। আজকে 50টা এমসিকিউ সমাধান করাই দেওয়া হলো, এর পরবর্তী ক্লাসে আরো 50টা এমসিকিউ সমাধান করাই দেওয়া হবে। তাহলে এই অধ্যায়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। তাই তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবা, যেন পরবর্তী ক্লাসটা আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা ক্লাসটা করতে পারো।